আচ্ছা, কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে আমরা লাস্ট দিন তোমার ফান্ডামেন্টাল যে পার্টিকেলগুলো আছে সেগুলোর ব্যাপারে ডিসকাস করছিলাম। অ্যান্ড আমরা এরকম দেখছিলাম যে একটা অ্যাটমের সিম্বল হচ্ছে বেসিক্যালি এরকম একটা সাইন, আর মানে এক্স, একটা এক্স সিম্বল, অ্যান্ড দেন এইখানে লিখতে হয় জেড, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে সেটা যদি আয়ন হয়, ক্যাটায়ন বা অ্যানায়ন হয়, তখন তার জন্য এম প্লাস মাইনাস। আর সে ওই অ্যাটমটা যদি মাল্টিপল টাইমস থাকে তখন সেটা কয়টা অ্যাটম একসাথে আছে সেটা আবার এখানে সাবস্ক্রিপ্ট হিসেবে লিখে দিতে হয়। সো এই যে নাম্বারটা এ, এ হচ্ছে অ্যাটমিক ম্যাস নাম্বার। অ্যাটমিক ম্যাস নাম্বার, অ্যাটমিক ম্যাস নাম্বার হচ্ছে বেসিক্যালি নিউট্রন নাম্বার অ্যান্ড প্রোটন নাম্বার, দ্যাট ইজ জেড, এই অ্যাটমিক নাম্বার, এই দুইটার সামেশনই হচ্ছে আমার অ্যাটমিক ম্যাস নাম্বার। এখন আমরা এই জিনিসটা আমরা আগে থেকেই বুঝি, বাট আমাদের এখন দেখতে হবে যে এগুলো আমরা ওই কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতেও কিছুটা ডিসকাস করে আসছি অলরেডি। সো এখানে আমরা রিলেটিভ অ্যাটমিক ম্যাস বলতে কী বোঝায় সেটা একটু দেখব। রিলেটিভ অ্যাটমিক ম্যাস, রিলেটিভ অ্যাটমিক ম্যাস, ওকে। সো আমরা এখানে কয়েকটা এক্সাম্পল নেই, যেমন ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অক্সিজেন অ্যাটম। একটা অক্সিজেন অ্যাটমের ম্যাস কত? সো আমরা এটা কীভাবে ক্যালকুলেট করতে পারি? একটা অক্সিজেন হচ্ছে তার 8টা প্রোটন, তার ম্যাস নাম্বার হচ্ছে 16, দ্যাট ইজ 8টা নিউট্রন, তার কোনো চার্জ নাই, মানে নিউট্রাল অবস্থায় তার কোনো চার্জ নেই, অ্যান্ড ধরলাম যে একটা ওয়ান সিঙ্গেল অক্সিজেন অ্যাটম যেহেতু কাজ করছে এটা হচ্ছে 1, ওকে। সো এখন এই অক্সিজেনটার একটা সিঙ্গেল অক্সিজেনের অ্যাকচুয়াল ম্যাস, একদম অরিজিনাল ম্যাসটা কত সেটা আমরা বের করতে চাই। এটা তো জাস্ট একটা নাম্বার, বাট অ্যাকচুয়ালি কেজিতে বা গ্রাম ইউনিটে এটার ম্যাস কত সেটা আমরা বের করতে চাচ্ছি। সো সেটার জন্য আমার যেটা করতে হবে, যেটা অ্যাকচুয়াল ম্যাস বের করার জন্য ডেফিনেটলি আমাকে 8টা প্রোটনের ম্যাসকে মাল্টিপ্লাই করতে হবে, দেন আমার 8টা নিউট্রনের ম্যাসকে মাল্টিপ্লাই করে অ্যাড করতে হবে, আর এখানে অ্যাকচুয়ালি 8টা ইলেকট্রনও থাকে, যদিও তারা নেগলিজিবল, বাট আমরা যদি একদম অ্যাকুরেট মেজারমেন্ট চাই তখন আমার ওই 8টা ইলেকট্রনের ম্যাসকেও কাউন্টিংয়ে নিতে হবে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অক্সিজেন অ্যাটম। অ্যান্ড এটা যদি আমরা ক্যালকুলেট করি একদম সবগুলো কনস্ট্যান্ট বসায়, তাহলে দেখা যাবে যে এটা অলমোস্ট 2.6560 ইন্টু 10⁻⁻24 গ্রাম আসছে। এটা হচ্ছে ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অক্সিজেন অ্যাটম। এখন কথা হচ্ছে আমরা সবসময় এরকম এত স্মল ভ্যালু নিয়ে ডিল করতে পারবো না, মানে এগুলো নিয়ে কাজ করা ঝামেলার। সো এর জন্য আমরা রিলেটিভ অ্যাটমিক ম্যাস আইডিয়াটা ইন্ট্রোডিউস করি। রিলেটিভ অ্যাটমিক ম্যাস বলে, রিলেটিভ অ্যাটমিক ম্যাসেরও অ্যাকচুয়ালি অনেক ধরনের ডেফিনেশন আছে, 3 ধরনের ডেফিনেশন আছে। একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, যে কোনো একটা অ্যাটমের ম্যাস ওয়ান সিঙ্গেল হাইড্রোজেনের ম্যাসের কত টাইমস, সেটা ইউজ করে আমরা একটা অ্যাটমের রিলেটিভ অ্যাটমিক ম্যাস বলতে পারি। আবারও ডেফিনেশনটা বলি, হাইড্রোজেন স্কেলের রিলেটিভ অ্যাটমিক ম্যাস মানে হচ্ছে একটা অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাস হাইড্রোজেনের একটা সিঙ্গেল অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাসের কত টাইমস, সেটাকে বলা হয় হাইড্রোজেন স্কেলের রিলেটিভ অ্যাটমিক ম্যাস। বাট এইটা কেউ এখন আর ইউজ করে না। আবার এরপর ছিল অক্সিজেন স্কেল, যে একটা অক্সিজেন অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাসের 1/16 পোর্শনের 1/ভাগ যদি আমরা নেই, মানে একটা অক্সিজেনের অ্যাকচুয়াল যে ম্যাস, একটা অক্সিজেনের অ্যাকচুয়াল ম্যাস হচ্ছে এই যে দিস ওয়ান, সেটাকে যদি আমরা 1/16 করি, মানে 16 ভাগের 1/ভাগ নেই। হ্যাঁ, আমি হাইড্রোজেন স্কেলটাতে আবার একটু আসতেছি, একটু ওয়েট। আচ্ছা, আমি আগে একবার লিখি যে এখানে কি স্কেল হয়। হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, আর হচ্ছে কার্বন স্কেল। হাইড্রোজেন স্কেল অনেক আগে ইউজ করা হতো, এখন বাতিল। অক্সিজেন স্কেল অনেক আগে ইউজ করা হতো, বাতিল। এখন ইউপ্যাক যেটাকে স্ট্যান্ডার্ড হিসেবে নিছে সেটা হচ্ছে কার্বন স্কেল। ঠিক আছে, এখন তিনটা আসলে অলমোস্ট সেম, কোনো ডিফারেন্স নেই তেমন, জাস্ট
কার্বনেরটা একদম মোস্ট প্রিসাইজ হয়, কার্বন স্কেলেরটা। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি আমরা এই তিনটার, এই হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন তিনটার ম্যাস লিখি, দেন আমি জিনিসটা আবার বুঝাই দিচ্ছি। যে ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অক্সিজেন অ্যাটম হচ্ছে এত, আর ম্যাস অফ ওয়ান সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটম কত, ওইটাও যদি আমি একদম সব কিছু ম্যাস বসায় ক্যালকুলেট করি, দেখা যায় ওইটা আসে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। কারো কোনো কোশ্চেন থাকলে মাইক অন করে বলবা, চ্যাট চেক করাটা একটু ডিফিকাল্ট। আর এরপর হচ্ছে ম্যাস অফ ওয়ান সিঙ্গেল কার্বন অ্যাটম, এটা হচ্ছে 1.9924 ইন্টু 10⁻23 গ্রাম। ক্লিয়ার? সো এগুলো হচ্ছে আমাদের তোমার ভ্যালু, এই তিনটার ভ্যালু। সো এইগুলোর উপর বেস করে হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল আর কার্বন স্কেল বানানো হয়েছে। সাপোজ আমি এখন সোডিয়ামের তোমার সোডিয়ামের অ্যাকচুয়াল ম্যাসটা একটু বের করি। সোডিয়াম অ্যাকচুয়াল ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অ্যাটম, অ্যাকচুয়াল ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অ্যাটম। একটু দাঁড়াও, সোডিয়ামের একটা সিঙ্গেল অ্যাটমের ম্যাস আসে অলমোস্ট 5.499 ইন্টু 10⁻21 গ্রাম, আমরা যদি ওইভাবে ক্যালকুলেট করি আর কি। এখন সোডিয়ামের রিলেটিভ অ্যাটমিক ম্যাস কত? সো আমি তিনটা স্কেলের জন্যই দেখাই দিই যে কীভাবে রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করতে হয়। সো রিলেটিভ অ্যাটমিক ম্যাস। আর আরেকটা ব্যাপার মনে রাখবা, এই রিলেটিভ অ্যাটমিক ম্যাসেরই অন্য নাম হচ্ছে শুধু অ্যাটমিক ম্যাস। এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যাটমিক ম্যাস বুঝাই। আচ্ছা, সো রিলেটিভ অ্যাটমিক ম্যাস আর শুধু অ্যাটমিক ম্যাস, এটার ভ্যালুটা আমরা বের করব। সেটা হচ্ছে যে এই সোডিয়ামের অ্যাকচুয়াল ম্যাস কত, 5.499 ইন্টু 10⁻21 ডিভাইডেড বাই, আমি যদি এটাকে হাইড্রোজেন স্কেলে বের করি, এখানে আমি তিনটা ভার্সন দেখাবো। সো হাইড্রোজেন স্কেলে যদি বের করি, তাহলে একটা হাইড্রোজেনের অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাসের এটা কত টাইমস, মানে এখানে তোমার হাইড্রোজেনের অ্যাকচুয়াল ম্যাস দিয়ে ডিভাইড করতে হবে, দ্যাট ইজ এই নাম্বারটা দিয়ে ডিভাইড করতে হবে। আচ্ছা, এইখানে এটা 23 হবে, তাই না? দিস ওয়ান, এটা একটু ভুল লিখছি। সো এটা আসবে 1.673 ইন্টু 10⁻24। আমরা যদি এটা ডিভাইড করি, আমরা যদি এই নাম্বারটাকে ডিভাইড করি, একটু দাঁড়াও, এই নাম্বারটাকে যদি ডিভাইড করি 1.673 ইন্টু 10⁻24 দিয়ে, আচ্ছা একটু ওয়েট, দাঁড়াও। আচ্ছা, এখানে আমার এই সোডিয়ামের ক্যালকুলেশনটা একটু ভুল গেছে, এটা ঠিক করে নাও। এটা হচ্ছে 3.819 ইন্টু 10⁻, আমি এটা ভুল লিখছি, সো এটাও ক্লিয়ার করে দিই। সো এটাকে যদি আমি ডিভাইড করি এখন এই ভ্যালুটাকে, তাহলে আমি কত পাই দেখো, অলমোস্ট 22.82। এটাকে যদি ডিভাইড করো তাহলে তুমি পাবা 22.82, যেটা হচ্ছে ওই যে সোডিয়ামের আমরা যখন মুখস্থ করছিলাম, অ্যাটমিক ম্যাস মুখস্থ করছিলাম কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে, দেখো এটাকে কিন্তু আমরা অলমোস্ট 23 বলতাম, তাই না? সো এই হচ্ছে সেই রিজন। আমরা হাইড্রোজেন স্কেলের ক্ষেত্রে যেটা করি, হাইড্রোজেনের ম্যাস যত, সেটার কত টাইমস সেটা বের করি, ওকে। বাট ইন কেস অফ তোমার অক্সিজেন স্কেলেরটা আবার একটু ডিফারেন্ট। অক্সিজেন স্কেলে আমরা অক্সিজেনের নিজের ম্যাস দিয়ে ডিভাইড করি না। অক্সিজেন স্কেলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে
এই অক্সিজেনের যে অ্যাকচুয়াল ম্যাস, এখানে আগে অক্সিজেন লিখি ধরো, অক্সিজেনের যে অ্যাকচুয়াল ম্যাস সেইটার 1/16 দিয়ে আমরা ডিভাইড করি। অক্সিজেনের অ্যাকচুয়াল ম্যাস কত এটা। সো এগুলো মুখস্থ করার কিছু নাই, জাস্ট ডেমনস্ট্রেট করতেছি, তোমাদের এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট তিনটা স্কেলের ডিফারেন্সটা বুঝবা আর কি। এখানে এটার 1/16 দিয়ে ডিভাইড করতে হবে। একটা কমন আইডিয়া হচ্ছে যে আসলে একটা অক্সিজেনের মধ্যে তো 16টা নিউট্রন প্রোটন থাকে, সো এটাকে 16 দিয়ে ডিভাইড করলে দেখা যায় একটা নিউট্রন বা প্রোটনের ম্যাসটাই, মানে একটা হাইড্রোজেনের ম্যাসই চলে আসে। সো আলটিমেটলি এই সবগুলো স্কেলই দেখা যায় সেম। এটাও তুমি যদি ক্যালকুলেট করো 3.819 into 10 to the power minus 23 divided by 1/16 into 2.6560 10 to the power minus 23, দেখা যায় এটা আসে 23 পয়েন্ট সামথিং। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে 1/16 দিয়ে ইয়া করার পর আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে আসে 23.006, উইচ ইজ অলমোস্ট 23। ওকে, মানে অক্সিজেন স্কেলে অক্সিজেনের অ্যাকচুয়াল ম্যাসের 1/16 দিয়ে ডিভাইড করতে হবে। ক্লিয়ার? ওইটা হাইড্রোজেন ছিল, এই যে এখানে লিখছিলাম তো হাইড্রোজেন। আচ্ছা, এরপর হচ্ছে যদি কার্বন স্কেলে করি, মানে এটা চেঞ্জ করো। এই ডেফিনেশন 9-10-এ তোমরা পড়ছো, মনে করে দেখো বইয়ে ছিল এরকম যে একটা কার্বন 12 অ্যাটমের 1/12 ভাগের 1 ভাগের যত 1/12 পার্টের যত টাইমস। সো কার্বন অ্যাটমের 1/12 অ্যামাউন্ট নিব আমরা, যে কার্বন অ্যাটমের ম্যাস হচ্ছে এত, সেটার 1/12 সেটা দিয়ে আমরা ডিভাইড যদি করি তাহলে আমরা দেখো ওইখানে অলমোস্ট তুমি 23 পাবা। এখানে আইডিয়াটা এরকম যে একটা কার্বনের অ্যাকচুয়াল অ্যাটমিক ম্যাস নাম্বার তো 12, তাই না? এটার ম্যাস নাম্বার হচ্ছে 12, মানে 12টা নিউট্রন প্রোটন থাকে। নিউট্রন প্রোটনকে আমরা অলমোস্ট ইকুয়াল ধরেই নিতে পারি। সো এটাকে যদি তুমি 12 দিয়ে ভাগ করো তাহলে তুমি একটা প্রোটন বা একটা নিউট্রনের ম্যাস পাবা। আর বাট একটু স্লাইটলি ডিফারেন্স আছে, আদারওয়াইজ এত ঝামেলা কেউ করতো না। একটু ডিফারেন্স আছে, অ্যান্ড সেই ডিফারেন্সটা হওয়ার পিছনে অনেক বড় রিজন আছে, বাট ওইটা কেমিস্ট্রি স্কোপে নাই। সো আমরা অ্যাকচুয়ালি এই কার্বনের যে অ্যাকচুয়াল ম্যাস সেইটার তোমার 12 পোর্শনের 1 পোর্শন দিয়ে এটাকে ডিভাইড করব, তখন যে নাম্বারটা আসবে সেটাই হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস। অ্যান্ড এই প্রথম দুইটা স্কেল অ্যাকচুয়ালি বাতিল। আমরা এখন এই শুধু কার্বন দিয়ে এটা ডেফিনেশন দিই যে দ্য ডেফিনেশন অফ রিলেটিভ অ্যাটমিক ম্যাস ইজ, যে এখানে আমরা কার্বনের 1/12 পোর্শনের মানে অ্যাকচুয়াল ম্যাসের 1/12 পোর্শনের যত টাইমস কোনো একটা অ্যাটম, সেটাই হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস। এটার ইয়াটা ফর্মুলাটা এইভাবে লেখা যায় যে রিলেটিভ অ্যাটমিক ম্যাস অফ, অ্যান্ড ওইটা অলওয়েজ দেখা যায় যে তার অ্যাটমিক ম্যাস নাম্বারের কাছাকাছিই হয়, বাট নট অলওয়েজ। যেমন দেখা যায় অনেক ক্ষেত্রে এটা একটু হালকা 1-2 কম বেশি হইতে পারে, বাট দেখা যায় 1-2 না, ধরো ডেসিমালের পর হালকা একটু চেঞ্জ থাকতে পারে এরকম। এগুলো কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে আমি তো লিস্ট করেই দিয়েছিলাম কার কত। সো রিলেটিভ অ্যাটমিক ম্যাস অফ সোডিয়াম, রিলেটিভ অ্যাটমিক ম্যাস অফ অ্যান এলিমেন্ট, সেটা হচ্ছে, সেটার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাস অফ দ্যাট, অ্যাকচুয়াল ম্যাস অফ one single atom of that element, actual mass of one single atom of that element divided by 1/12 of actual mass, actual লেখার দরকার নেই, জাস্ট ম্যাস বললেই হবে, অ্যাকচুয়ালি তো mass of one single carbon 12 atom। এটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাসের ডেফিনেশন, যে একটা কার্বন, অ্যান্ড এই 1/12 অফ কার্বন এটা আসলে ওই একটা প্রোটন বা একটা নিউট্রনের ম্যাসেরই অলমোস্ট ইকুয়ালি হয়। সো এটা নিয়ে অত টেনশন করার দরকার নেই। ক্লিয়ার? তুমি নর্মালি করে দিবা, মানে এটা আসলে তুমি এইখানে এই নিচে 1/12 অফ সামথিংয়ের জায়গায় তুমি সিম্পলি তোমার ক্যালকুলেটারে দেখবা এমপি একটা কনস্ট্যান্ট আছে প্রোটনের ম্যাস, সেটা বসাই দিলেই হবে, বা নিউট্রনের যে কোনো একটা বসাই দিলেই দেখবা এটার কাছাকাছি ভ্যালুই আসবে।
যাই হোক, এটা আমরা একটু পরে ম্যাথে দেখব, এখন না। সো আমরা রিলেটিভ অ্যাটমিক ম্যাস জিনিসটা বুঝলাম। এখন এই রিলেটিভ অ্যাটমিক ম্যাসকে আমরা যে জিনিসটা দিয়ে ডিফাইন করি মেনলি, সেটা হচ্ছে এই স্টেটমেন্টটা, যে একটা সিঙ্গেল কার্বন 12 অ্যাটমের ম্যাসের 12/1 অ্যান্ড এই জিনিসটাকেই বলা হয় অ্যাটমিক ম্যাস ইউনিট। অ্যাটমিক ম্যাস ইউনিট, AMU। এটা হচ্ছে অনেক ছোট সাইজের যেগুলো ম্যাটেরিয়াল আছে তাদের ম্যাস বোঝানোর জন্য AMU একটা ভালো ইউনিট। ওকে, সো এই অ্যাটমিক ম্যাস ইউনিটটা কি? অ্যাটমিক ম্যাস ইউনিটের ডেফিনেশনই হচ্ছে 1/12 অফ ম্যাস অফ ওয়ান সিঙ্গেল কার্বন অ্যাটম। অ্যান্ড বুঝতেই পারতেছো 1 AMU আসলে একটা প্রোটনের ম্যাসের অলমোস্ট সেম, একটা নিউট্রনের ম্যাসের সাথে অলমোস্ট আইডেন্টিক্যাল, একটা হাইড্রোজেনের ম্যাসের সাথে অলমোস্ট আইডেন্টিক্যাল, তাই না? সো আমরা তাহলে একটা এখান থেকে দেখো, এইটা যদি তুমি সাইড চেঞ্জ করে নিয়ে যাও, তাহলে তুমি কি বলতে পারবা? ম্যাস অফ ওয়ান সিঙ্গেল কার্বন 12 অ্যাটম ইজ ইকুয়াল টু 12 AMU। বেসিক্যালি যে কোনো একটা অ্যাটমের অ্যাটমিক ম্যাস নাম্বার যত, সেই কয়টা AMU, সেটার সাথে AMU লিখলেই হচ্ছে তার একটা অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাস পেয়ে যাবা। ওকে, মানে সেম জিনিসই ঘোরায় পেঁচায় কয়েকভাবে বলা। আবার ধরো এখন যদি আমি ম্যাস অফ ওয়ান সিঙ্গেল সোডিয়াম অ্যাটমের কথা চিন্তা করি, সোডিয়াম অ্যাটম, এটা হবে 23 AMU। তুমি এখানে AMUটা বসাবা, 1 AMU হচ্ছে ওই ক্যালকুলেটেড ভ্যালু, একটা এটার 12/1 কত দেখি? এটার 12/1 হচ্ছে 19924 ইন্টু 10⁻⁻23 ডিভাইড বাই 12। সো এটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻12 মানে 1 AMU ইউনিটটা মানেই হচ্ছে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এটা দেখো অলমোস্ট প্রোটনের ম্যাসের সাথে মিলে, অলমোস্ট নিউট্রনের ম্যাসের সাথেও মিলে, তাই না? অলমোস্ট হাইড্রোজেনের ম্যাসের সাথেও মিলে। ওকে, সো 1 AMU মানে হচ্ছে 1 AMU একটা ম্যাসের ইউনিট, যেটা সমান হচ্ছে এত গ্রাম। সো এইখানে তুমি এই যে 23 ইন্টু এই কনস্ট্যান্টটা যখন মাল্টিপ্লাই করবা, তাহলে তুমি অ্যাকচুয়ালি একটা সোডিয়াম অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাস ইন গ্রাম ইউনিট পেয়ে যাবে, যেটা আসে 3.8187 ইন্টু 10⁻23 গ্রাম। সো অ্যাটমিক ম্যাস ইউনিট হচ্ছে একটা ম্যাসের ইউনিট, আর AMU মানে হচ্ছে এত গ্রাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমরা এখানে একটা সিঙ্গেল, ধরো এখানে সোডিয়ামের এই যে একটা সিঙ্গেল অ্যাটমের ম্যাস বের করছি সামথিং 3.819 এত। আমরা এখন একটা কাজ করি, এই নাম্বারটাকে অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে দেখি কি হয়। এটা হচ্ছে ম্যাস অফ ওয়ান সিঙ্গেল সোডিয়াম অ্যাটম। সো আমরা যদি অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ ম্যাস অফ 6.02 ইন্টু 10⁻23 সোডিয়াম অ্যাটমস। আমরা যদি এইটা ক্যালকুলেট করি তাহলে কি পাবো দেখো, জাস্ট এটার এত টাইমস। সো 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 3.819 ইন্টু 10⁻⁻23। সো এটা মাল্টিপ্লাই করলে দেখো কত আসে, এত গ্রাম। সো এটা মাল্টিপ্লাই করলে দেখো কত আসে, এটা আসবে 22.99 গ্রাম, or almost 23 গ্রাম। অ্যান্ড এতগুলো সোডিয়াম অ্যাটম মানে কি অ্যাকচুয়ালি 1 মোল সোডিয়াম অ্যাটম। সো এটা হচ্ছে কি ম্যাস অফ 1 মোল সোডিয়াম অ্যাটমস, অ্যান্ড সেটা কত আসছে 23 গ্রাম। সো বুঝতে পারছো যে আসলে ওই যে আমরা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে বারবার বলতাম
যে কোনো একটা জিনিসের 1 মোল মানে হচ্ছে তার মলিকুলার ম্যাস যত তত গ্রাম। সো এই হচ্ছে সেটার রিজন, বা অ্যাটমিক ম্যাস যত তত গ্রাম। সো এই যে আমরা একটু আগে দেখে আসছি যে সোডিয়ামের অ্যাটমিক ম্যাস হচ্ছে 23, দেখো অ্যাটমিক ম্যাস হচ্ছে 23, এই যে রিলেটিভ অ্যাটমিক ম্যাস বা অ্যাটমিক ম্যাস হচ্ছে 23, আর তার একটা সিঙ্গেল অ্যাটমকে আমরা যখন 6.02 ইন্টু 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে 1 মোলের জন্য বের করছি, তখনও দেখা গেছে ওইটা আলটিমেটলি আবার 23 গ্রামে চলে আসছে। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কনক্লুশন করি যে mass of 1 mole atom is equal to atomic mass times atomic mass in gram unit. কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো অ্যাটমিক ম্যাসের অ্যাকচুয়ালি কোনো ইউনিট নাই, বাট তার সামনে একটা গ্রাম দিলে তুমি অ্যাকচুয়ালি যেটা পাও সেটা হচ্ছে 1 মোল অ্যাটমের ম্যাস। আচ্ছা, সো রিলেটিভ অ্যাটমিক ম্যাস আর অ্যাটমিক ম্যাস যদি আমরা বুঝি ভালো মতো, আচ্ছা এইখানে একটা জিনিস একটু বলে রাখি যে অনেক সময় এই তুমি যখন ফিজিক্সে ম্যাথ করবা তখন দেখবা যে 1 AMUকে 1 ইউ লেখছে, আবার অনেকে এটাকে 1 ডালটনও লেখে। সো 1 AMUর অ্যাকচুয়ালি কয়েকটা নাম আছে, ইউ অথবা ডালটন। ইউ হচ্ছে ইউনিফাইড ম্যাস ইউনিট, সো এখান থেকে আসছে, আর ডালটন হচ্ছে এটা ডালটনের নাম অনুযায়ী রাখা হয়েছে। সো এটাকে কয়েকভাবে লেখে, অনেক বইতেই অনেকভাবে লেখে। সো আমরা তাহলে এইটুক বুঝলাম যে রিলেটিভ অ্যাটমিক ম্যাস আর বা অ্যাটমিক ম্যাস জিনিসটা কি, আর ম্যাস অফ 1 সিঙ্গেল অ্যাটম বলতে কি বোঝায়, এই দুইটা ডিফারেন্সটা আই হোপ এখন ক্লিয়ার সব। ওকে, সো এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মলিকুলার ম্যাস বা আণবিক ভর। আসলে মলিকুলার ম্যাস হচ্ছে জাস্ট সামেশন অফ অল অ্যাটমিক ম্যাস, এটাই সিম্পলি। হ্যাঁ মাহির বলো। ওইটা তো চার্জের ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ওইটা চার্জ, আর এটা হচ্ছে ম্যাস, বুঝছো? এটা হচ্ছে ম্যাস, আর ইএমএ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ওইটা হচ্ছে ওই যে একটা রিলেশন ছিল যে 1 কুলম্ব ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত ছিল, ওই যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 ESU, আর ওইটা আবার ছিল 4.8 ইন্টু মানে এটা সমান হচ্ছে এত কুলম্ব। এটা তো আমি ফার্স্ট ক্লাসে লিখে দিয়েছিলাম। সেখান থেকে আসে 1 কুলম্ব মানে হচ্ছে 3 ইন্টু 10⁹ ESU, 10⁹ ESU ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10⁻10 EMU। ঠিক আছে? সো এই হচ্ছে EMU চার্জ, আর AMU হচ্ছে ম্যাস, এটা আলাদা। ওকে, সো আচ্ছা এইখান থেকে তুমি একটা আইডিয়া পাচ্ছ এই যে অ্যাটমিক ম্যাসের পর এই যে গ্রাম কথাটা লেখা। সো আমি যদি এইখান থেকে গ্রাম কথাটা নেই আর এইখান থেকে অ্যাটম কথাটাকে নেই, সো এর জন্য পুরান যত টেক্সট বুক আছে ওইখানে মানে যখন মোল ওয়ার্ডটা অত বেশি পপুলারাইজড হয় নাই, তখন আগে মানুষজন গ্রাম অ্যাটম বলতো, মানে 1 মোল মানে বলতো গ্রাম অ্যাটম, মানে মোল ওয়ার্ডটা ইউজ করতো না, বলতো 1 গ্রাম অ্যাটম মানে হচ্ছে 1 মোল। 1 গ্রাম অ্যাটম মানে 1 মোল। আচ্ছা কে হাত তুলছো? হ্যাঁ আফিয়া বলো। আচ্ছা অন্যর একটু খাতা চেক করো তো, আমি নিজে ভুলে গেছি আসলে। দাঁড়াও আমি 10 years, হ্যাঁ হ্যাঁ ইএমইউ হচ্ছে মাঝখানে, সরি এটা মিডম্যান ছিল হচ্ছে ইএমইউ, আমি এইভাবে মনে রাখতাম EM ফর মিডম্যান। সো এখানে এরকম হবে। থ্যাংক ইউ। ওকে, সো এখানে এই জিনিসগুলো আই হোপ এখন ক্লিয়ার যে গ্রাম অ্যাটম বলতে অ্যাকচুয়ালি 1 মোল বোঝায়। যারা এখনও কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি পড়ো নাই এই আইডিয়াগুলো কাজে লাগতে পারে। আর
যারা পড়ছো তাদের কাছে এগুলো আরও সহজ লাগার কথা। ওকে, সো এখন আর মলিকুলার ম্যাস হচ্ছে সিম্পলি আমরা এগুলো তোমরা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতেও দেখছো, জাস্ট সবার অ্যাটমিক ম্যাসের সামেশনই হচ্ছে মলিকুলার ম্যাস। এবার আমরা অ্যাটমিক ম্যাস বের করার একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখব, রিলেটিভ অ্যাটমিক ম্যাস ফ্রম রিলেটিভ অ্যাটমিক ম্যাস ফ্রম একটু দাঁড়াও, বলো। সামেশন অফ অ্যাটমিক মাস, সব অ্যাটমের অ্যাটমিক ম্যাসের সামেশনই হচ্ছে মলিকুলার ম্যাস। যেমন একটা সোডিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস কত? 2টা সোডিয়ামের মলিকুলার ম্যাস প্লাস একটা কার্বনের মলিকুলার ম্যাস প্লাস 3টা অক্সিজেনের অ্যাটমিক ম্যাস, ঠিক আছে? সো 2 ইন্টু সোডিয়ামের অ্যাটমিক ম্যাস হচ্ছে 23 প্লাস 1 ইন্টু কার্বনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 12 প্লাস এটা হচ্ছে 3 ইন্টু 16 106 আসে। সো এইভাবে হচ্ছে মলিকুলার ম্যাস বের করা হয়, এটা সামেশন সাইন। আচ্ছা, এবার দেখো রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করার একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ, রিলেটিভ অ্যাটমিক ম্যাস ফ্রম আইসোটোপ পার্সেন্টেজ। সো এটার থিওরিটা এরকম, সাপোজ একটা অ্যাটম আছে এম, আর তার একটা অ্যাটম আছে ধরো এক্স, তার 3টা আইসোটোপ আছে, ধরো X1, X2, X3। আচ্ছা, এখানে X1 এটা আবার 2টা অ্যাটম মনে হইতে পারে, সো এটাকে এভাবে না লিখে আমরা বললাম যে এক্স অ্যাটমের 3টা আইসোটোপ আছে, যার প্রথমটার ম্যাস হচ্ছে M1, পরেরটার অ্যাটমিক ম্যাস নাম্বার হচ্ছে M2, আর থার্ডটার অ্যাটমিক ম্যাস নাম্বার হচ্ছে M3। সো আমরা জানি যে এইগুলাকে আইসোটোপ বলে, তাদের সবার প্রোটন নাম্বার সেম বাট অ্যাটমিক ম্যাস নাম্বার ডিফারেন্ট বা নিউট্রন নাম্বার ডিফারেন্ট। অ্যান্ড আমি বললাম যে এই ফার্স্টের জন যে সে নেচারে তাকে A1% পাওয়া যায়, সেকেন্ড যে জন আছে তাকে নেচারে A2% পাওয়া যায়, আর থার্ড যে জন আছে তাকে নেচারে A3% পাওয়া যায়। মানে বলে দেওয়া হবে যে কোন আইসোটোপ কত পার্সেন্ট করে আছে, এটা তোমাকে কোশ্চেনে বলে দিবে। সো তোমার এইখানে এইটার অ্যাটমিক রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করার ফর্মুলা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস, এটা বের করার ফর্মুলা হচ্ছে এই পার্সেন্টেজের যে নাম্বারগুলো আছে, মানে এই পার্সেন্টেজগুলো দিয়ে বেসিক্যালি তুমি এটাকে মাল্টিপ্লাই করে দিবা, এটাই মানে A1% ইন্টু M1 প্লাস A2% ইন্টু M2 প্লাস A3% ইন্টু M3। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এটা ক্লিয়ার হবে। যেমন ধরো এক্সাম্পলটা এরকম যে ক্লোরিনের 2টা আইসোটোপ আছে, ওকে? ক্লোরিনের একটা আইসোটোপ হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। বাট তোমার মনে আছে আমরা যখন কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি পড়তাম ওইখানে আমরা ওর অ্যাটমিক ম্যাস কত ধরতাম? 35.5, তাই না? সেটার রিজনটা এখন বুঝবা, যে এখানে এই ক্লোরিন এই টাইপের অ্যাটমটা দেখা যায় যে এটা 75.53% পাওয়া যায়, আর এটাকে 24.47% পাওয়া যায়। সো এখান থেকে আমরা ওর অ্যাটমিক ম্যাস বের করতে পারবো। অ্যাটমিক ম্যাস অফ ক্লোরিন, বা এটাকে রিলেটিভ অ্যাটমিক ম্যাসও বলে, ওই যে যেটা বললাম, রিলেটিভটা তুমি চাইলে মেনশন করতেও পারো, নাও পারো, মানে আপেক্ষিক তোমার পারমাণবিক ভর। সো সেটা হচ্ছে দেখো এই পার্সেন্টেজ 75.53% ইন্টু 35 প্লাস 24.47% ইন্টু 37 ইন্টু 37।
এটা আমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি 75.53% ইন্টু 35 প্লাস 24.47% ইন্টু 37 35.48 এটা আসছে 35.48 সো উইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু 35.5 এর জন্য আমরা এটাকে 35.5 মানে এটা অ্যাকচুয়ালি একটা অ্যাভারেজ মানে আমরা দুইটা পসিবিলিটিকেই কাউন্টে নিচ্ছি যে আমরা জানি না আমাদের কোন ক্লোরিনটা আছে এখানে কোন অবস্থায় আছে সো আমরা অ্যাকচুয়ালি অ্যাভারেজ নিই যে ইউজুয়ালি দেখা যায় 100 জন ক্লোরিন যদি থাকে 75টা ক্লোরিনই এরকম হয় আর বাকি 24টা বা 26টা হয় এরকম সো আমরা অ্যাকচুয়ালি একটা অ্যাভারেজ নিই ওকে সো এইটাই হচ্ছে রিজন যে মানে এটা অ্যাকচুয়ালি একটা অ্যাভারেজ নেওয়া প্রসেস ক্লিয়ার ওকে কারো কোনো কোশ্চেন আছে এখানে ওকে দেন আরেকটা দেখাই ধরো অক্সিজেনের 3টা আইসোটোপ আছে 16 17 আর হচ্ছে O18 আচ্ছা আইসোটোপকে কিন্তু এভাবে না লিখে সাইডে হাইফেন দিয়েও লেখে এটাও কিন্তু আসলে ওর ম্যাস বোঝায় অ্যাটমিক ম্যাস নাম্বার বোঝায় ঠিক আছে সো এটা দেখে কনফিউজড হওয়া যাবে না সো এখানে অক্সিজেন 16 অক্সিজেন 17 অক্সিজেন 18 বলে দেওয়া আছে যে এইটা আছে হচ্ছে 99.76%, এটা আছে 0.037%, আর এটা আছে 0.204%। মানে এখানে ডমিনেটিং কে দিস ওয়ান, এর জন্য আমরা অক্সিজেনেরটা দেখা যায় 16 নেই, বাট এক্স্যাক্টলি 16 না, এটা একটু দেখো আমরা যদি ক্যালকুলেট করে দেখি যে অ্যাটমিক ম্যাস অফ অক্সিজেন, atomic mass of oxygen is 99.76% into 16 plus 0.037% into 17 plus 0.204% into 18। হ্যাঁ মাহির বলো। না না, দুইটা সেম। আমরা অ্যাটমিক ম্যাসও তো লিখতে পারবো। অ্যাটমিক ম্যাসের কোনো ইউনিট হয় না তো, এটা তো বললাম। অ্যাটমিক ম্যাসের তো কোনো ইউনিট নেই, এখানে কোথাও ইউনিট লিখছি? ওইটা মানে অ্যাটমিক ম্যাস না, না না, ওইটা হচ্ছে বুঝাইছি যে ম্যাস অফ 1 মোল অ্যাটম ইজ ইকুয়াল টু এই অ্যাটমটার যে অ্যাটমিক ম্যাস সেইটাকে লিখবো, দেন একটা গ্রাম লাগাই দিব। বাট এটা মানে তো এটা না যে অ্যাটমিক ম্যাসের ইউনিট গ্রাম, ওইটা না তো। অ্যাটমিক ম্যাস জাস্ট একটা নাম্বার, যেমন 23, সেটার সামনে যদি একটা গ্রাম লাগাই তাহলেই সেটা হচ্ছে সোডিয়ামের তোমার 1 মোল অ্যাটমের টোটাল ম্যাস। এবার ক্লিয়ার হয়েছে? অ্যাটমিক ম্যাসের কোনো ইউনিট হয় না, বাট ওইটার সামনে গ্রাম লাগাইলে সেটা একটা 1 মোল টোটাল অ্যামাউন্টের ম্যাস হয়ে যায়। ওইটাই আমরা দেখলাম যে ওই যে 6.02 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখা যায় এটা সেম চলে আসে। আসলে অ্যাভোগাড্রো এই নাম্বারটা বেরই করছে এই কার্বন 12-এর যে 112 ম্যাস, সেটাকে ইনভার্স করছে, সেইটাই হচ্ছে আসলে অ্যাভোগাড্রোস নাম্বার। এটা তেমন বিগ ডিল না বের করা, মানে জাস্ট একটা মানে কার্বন 12-এর ম্যাস মাপছে, দেন ওইটাকে 12 ভাগ করছে, দেন ওইটাকে ইনভার্স করছে, অ্যান্ড দেন সেই অ্যাভোগাড্রো নাম্বারটা পাইছে। আচ্ছা যাই হোক, সো এই কয়টা যদি ক্যালকুলেট করো আমরা পাবো 15.999, which is almost equal to 16। সো এর জন্য আমরা অক্সিজেনেরটা আসলে সিম্পলি 16 ধরেই করে ফেলি, বাট তার অন্যান্য আইসোটোপগুলো আছে, বাট সেগুলোর পার্সেন্টেজ কম। আচ্ছা এখন চিন্তা করতে পারো যে এখানে এটা অ্যাভারেজ নেওয়া কেমনে হলো, এখানে তো আমি ডিভাইড করলাম না কিছু দিয়ে। আসলে এইভাবে চিন্তা করবা, দেখো যে যেমন এইটা আমরা এখানে ডিরেক্টলি ওই পার্সেন্টেজ সাইনটা দিয়ে মাল্টিপ্লাই করি, তো এর জন্য এটা অলরেডি 1/পার্সেন্টেজ সাইন মানে কি 1/100। সো আসলে ওইখানে অটোমেটিক এটা অ্যাভারেজ হয়ে যায়। তুমি চাইলে এইভাবে করতে পারো যে ধরলাম 100টা ক্লোরিন আছে, তার মধ্যে তার মানে 75.53টা ক্লোরিনের ম্যাস হচ্ছে 35 করে, তাহলে তাদের টোটাল ম্যাস এত, প্লাস তার মধ্যে 24.47টা ক্লোরিনের ম্যাস হচ্ছে 37।
সো টোটাল ম্যাস হচ্ছে এত, আর টোটাল কয়টা ক্লোরিন আছে? 100টা। তো আসলে এইটাই তো, বুঝছো? সো এটা আসলে একটা অ্যাভারেজ প্রসেস। এটা তোমাদের 9-10 বইয়ে ছিল। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হয়, আমাদের মিটিংয়ের টাইম শেষ। না না, এগুলো তো তোমাকে কোশ্চেন দেওয়া থাকবে। কোনো কিছু মনে রাখতে হইলে আমি অবশ্যই এটা বলে দিব। এগুলো কিছুই মুখস্থ রাখতে হবে না, এগুলো জাস্ট ম্যাথ করতে হবে কীভাবে ওইটা দেখাইলাম, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। আর এটা তো সবাই আই হোপ বুঝো যে অ্যাটম অ্যাকচুয়ালি চার্জ নিউট্রাল। অ্যাটমের ইলেকট্রন যে কয়টা, প্রোটন ওই কয়টা, নিউট্রন তো নিউট্রাল। দেখা যায় ওভারঅল একটা অ্যাটম চার্জ ফ্রি থাকে, বাট যখন সে ইলেকট্রন ডোনেট করে বা রিসিভ করে তখন সে অ্যাকচুয়ালি ক্যাটায়ন আর রেসপেক্টিভলি অ্যানায়নে কনভার্ট হয়। বাট ওইগুলো আমরা পরের চ্যাপ্টারে কভার দিই, ওইখানে অ্যাকচুয়ালি বন্ডিং নিয়ে অনেক ডিসকাশন করতে হবে, ওইখানে দেখব। আচ্ছা, এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস প্রুফ করব। এটা হচ্ছে আমরা ক্লাস 8 থেকে দেখে আসছি যে কোনো একটা অ্যাটমের চারপাশে যে nth নাম্বার যে এনার্জি লেভেল বা nth শেল বা nth অরবিট, সেটাতে টোটাল কয়টা ইলেকট্রন ধরে বলতাম? 2n²। এটার রিজনটা কি? এটা আমরা এখন দুইটা ওয়েতে প্রুফ করব। আমি ফার্স্টে এটা বইতে যেভাবে প্রুফ করে, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা ক্রিয়েটিভের ডি নাম্বারে আসে, যে শো দ্যাট দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন 4th অরবিট ইজ 2 × 4², দ্যাট ইজ 32। ওকে, সো এটা প্রুফ করতে বলে, ক্রিয়েটিভের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। মানে এই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন দিতে চাইলে এরকম একটা কোশ্চেন দেয়। সো এটার ফার্স্ট ওয়েতে প্রুফটা আমি দেখাই। ওয়ে 1, যেটা তুমি কীভাবে প্রুফ করবা। সো আমরা এটা এভাবে প্রুফ করব যে কয়েকটা এর ভ্যালুর জন্য এটা প্রুফ করে দেখাবো। এটা আমি একটু মানে কয়েকটা এর ভ্যালুর জন্য করে দেখাবো, তারপর আমি একটা ডিসিশন দিব যে আসলে এটা সবসময় n² হয়। যে ধরো একটা বক্স বানাই, এইভাবেই তুমি ক্রিয়েটিভেও লিখবা যে এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের বক্স। প্রিন্সিপাল, আচ্ছা আমরা শর্টে লিখি, ঠিক আছে, PQN লিখি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দ্যাট ইজ n। দেন n এর ঘরে আমরা ফার্স্টে লিখলাম 1। তাহলে বলো তো যে এইটার কয়টা সাবশেল থাকবে? 1 নম্বর অরবিটের কয়টা সাবশেল থাকে? মানে এখানে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারের ভ্যালুগুলো, এল এর ভ্যালুগুলো কত কত হবে? জাস্ট 0। মানে এখানে অ্যাকচুয়ালি একটা, এখানে ব্র্যাকেটে 1 লিখি, মানে এল এর ভ্যালু 0, মানে একটা সাবশেল। আমি এখানে লিখে রাখি 1 সাবশেল। আর সেটা অ্যাকচুয়ালি, আচ্ছা এইটা লাইনটা এই পাশে আঁকি, হ্যাঁ 1 সাবশেল, আর সেই সাবশেলটার নাম কি? এস সাবশেল। এবার আসি যে এটার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, দ্যাট ইজ অরবিটাল কয়টা। সো এল ইজ ইকুয়াল টু যখন 0, করেসপন্ডিং এম এর ভ্যালু হচ্ছে জাস্ট 0, আর এখানে একটাই অরবিটাল আছে, 1 অরবিটাল। আর সেই অরবিটালটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এস অরবিটাল। অ্যান্ড এরপর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, SQN। আমরা জানি একটা অরবিটালে 2টা স্পিনের ইলেকট্রনই থাকে, একটা হচ্ছে প্লাস হাফ, আর একটা হচ্ছে মাইনাস হাফ। টোটাল কয়টা ইলেকট্রন পেলা এখান থেকে? 2। ওকে, সো আমরা এখানে আরেকটা এক্সট্রা বক্স করি। টোটাল ইলেকট্রন, সেখানে আসছে 2। এই প্রুফটা যদিও আমার অত পছন্দ না, তারপরে এটা ক্রিয়েটিভে এইভাবে লিখতে হয়, n ইজ ইকুয়াল টু 2। সো 2 এর জন্য এল এর ভ্যালু কি কি হবে? 0 অ্যান্ড 1।
L is equal to 0 আর 1 মানে এখানে in total we are getting 2 subshells. 2 subshells. ফার্স্ট সাবশেলটা হচ্ছে S সাবশেল আর সেকেন্ড সাবশেলটা হচ্ছে P সাবশেল। এখানে আমরা অরবিটগুলোর নাম লিখে দিই, কে, এল, এটসেট্রা। আচ্ছা, এল সাবশেলে এম এর ভ্যালু হতে পারে জাস্ট অনলি 1, m is equal to only 0, দ্যাট ইজ l is equal to 0 সাবশেলে একটাই অরবিটাল থাকবে, 1 অরবিটাল, আর সেটা হচ্ছে s অরবিটাল। বাট l is equal to 1 সাবশেলের জন্য, মানে p সাবশেলের জন্য m এর ভ্যালু কি কি হবে বলো তো? -1, 0, 1। এখানে অ্যাকচুয়ালি আমরা ইন টোটাল 3 অরবিটালস পাচ্ছি, 3 অরবিটালস। আর এগুলো হচ্ছে একটা p অরবিটাল, px, py, pz, বাট ওইটা এখানে লেখার দরকার নেই, এগুলো p অরবিটাল, জাস্ট লিখে রাখি p। এবার প্রত্যেকটা অরবিটালের স্পিন থাকে কয়টা? দুইটা স্পিনের ইলেকট্রন হাইয়েস্ট থাকতে পারে। সো এইটার জন্য দুইটা স্পিন নাম্বার হবে, s is equal to +12, s is equal to -12, সো দুইটা ইলেকট্রন, সো 2 প্লাস। এখানে এই অরবিটালটার জন্য s এর ভ্যালু দুইটা, প্লাস মাইনাস হাফ লিখি, ঠিক আছে? এই অরবিটালটার জন্য s এর ভ্যালু দুইটা, প্লাস মাইনাস হাফ। এই অরবিটালটার জন্য s এর ভ্যালু দুইটা, প্লাস মাইনাস হাফ। সো ইন টোটাল প্রত্যেকটা অরবিটালের দুইটা করে, সো 2 3 আর 6টা ইলেকট্রন পাচ্ছি, 2 + 6 হচ্ছে 8। লাস্ট আরেকটা দেখবো, অ্যাটলিস্ট 3টা দেখাবা, কারণ 4 মার্কসের কোশ্চেন, এখানে 3টা না দেখাইলে অ্যাকচুয়ালি এটা বলা যায় না এটা প্যাটার্ন ফলো করতেছে। আর কোশ্চেন যদি বলেই দেয় 4 নাম্বার পর্যন্ত দেখাও, তাহলে তোমার কষ্ট করে ওইভাবে লিখতে হবে। আচ্ছা, এরপরে n is equal to 3 এর জন্য n is equal to হচ্ছে this time 3, that is m orbit, capital M orbit, and corresponding l এর ভ্যালু হচ্ছে 0, 1, 2। ওকে, মানে এখানে আমরা ইন টোটাল কয়টা সাবশেল পাচ্ছি? 3টা, মানে যত নাম্বার অরবিট ততগুলো সাবশেল অলওয়েজ। ফার্স্টেরটা হচ্ছে s সাবশেল, পরেরটা হচ্ছে p সাবশেল, তারপরটা হচ্ছে d সাবশেল। ফার্স্টের l এর জন্য m এর ভ্যালু 0, দ্যাট ইজ s অরবিটাল, আর এটার জন্য স্পিনের ভ্যালু প্লাস মাইনাস হাফ, দ্যাট ইজ উই আর গেটিং 2 ইলেকট্রনস, এখানে 2 প্লাস। পরেরটার জন্য m এর ভ্যালু -1, 0, -1, 0, 1, এগুলো হচ্ছে p অরবিটাল। আবার প্রত্যেকটার জন্য স্পিনের ভ্যালু 2টা করে, সো এখান থেকে টোটাল পাবা 6টা, 6 প্লাস। এবার ডিতে, ডি এর জন্য m এর ভ্যালু -2, -1, 0, 1, 2, প্রত্যেকটার জন্য s এর ভ্যালু 2টা করে, প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ, এরকম। এখান থেকে আসবে টোটাল 2 5 আর 10টা, সো এখানে আরও 10 অ্যাড করো, সো 18। সো এখান থেকে অ্যাকচুয়ালি বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি 2 × 1 স্কোয়ার, এটা হচ্ছে 2 × 2 স্কোয়ার, এটা হচ্ছে 2 × 3 স্কোয়ার, অ্যান্ড ফর এভার এভাবে চলতেই থাকবে। সো nth অরবিটের জন্য এখান থেকে আমরা ফাইনালি এই 4টা থেকে কনক্লুড করতে পারি যে ফর nth অরবিট টোটাল ইলেকট্রন ক্যাপাসিটি for nth orbit is equal to 2n squared, 2n squared।
এখন এটা একটা অল্টারনেট ওয়ে দেখাই প্রুফ করার। আর এই প্রুফটা তুমি অ্যাকচুয়ালি এটা অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করতে পারবা, এরকম আসে অনেক সময়। অ্যাডমিশন টেস্টে কোশ্চেনটা আরও একটু ঘুরাই দেয়, সেটাতে আমি একটু পরে আসবো, বা ওইটা তোমাদের জন্য আমি একটা কুইজ হিসেবে দিয়ে দিব, ঠিক আছে? সো ওয়ে টু, ধরো তুমি nth অরবিটের ইলেকট্রন কয়টা সেটা বের করতে চাও, টোটাল ইলেকট্রন কয়টা থাকতে পারে সেটা বের করতে চাও। সো তুমি জানো nth অরবিটে এল এর ভ্যালু হয় 0 থেকে n-1, টোটাল কয়টা? nটা, মানে nth অরবিটে nটা সাবশেল থাকে। কিছু জিনিস একটু রিভিউ করে নিচ্ছি। আচ্ছা, দেন ধরো তোমার সাবশেল যদি এখন এল সাবশেল হয়, এল ইজ ইকুয়াল টু সামথিং, সেটার জন্য অরবিটাল কয়টা থাকবে, মানে অরবিটাল কি কি হতে পারে? -l থেকে 0 থেকে +l, -l এভাবে শুরু করে 0 দেন +l, এখানে টোটাল কয়টা অরবিটাল হয় বলো তো? তো চিন্তা করে দেখো তো, -l থেকে l পর্যন্ত আসলে কয়টা নাম্বার? আর একটু ইজিলি চিন্তা করো, -3 থেকে 3 পর্যন্ত কয়টা নাম্বার, মানে কয়টা ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা? হ্যাঁ, দ্যাট ইজ 12 + 1, তাই না? -l থেকে l পর্যন্ত হচ্ছে 12 + 1টা নাম্বার। এটা বের করবে এভাবে, মানে যে কোনো সময়ে। এই জিনিসও আমি দেখছি অনেকে পারে না। 4 থেকে 99 পর্যন্ত কয়টা নাম্বার, এটা বলতে গেলে অনেকেরই 95 নাকি 96, এটা নিয়ে অনেক কনফিউশনে ভুগে। তো 4 থেকে 99 পর্যন্ত নাম্বার হচ্ছে হায়ার মাইনাস লোয়ার +1, উইচ ইজ তোমার 96টা নাম্বার টোটাল। সো এইভাবে এটা বের করবা যে -l থেকে +l পর্যন্ত টোটাল নাম্বার হচ্ছে l -l +1, দ্যাট ইজ 12 + 1। ওকে, সো l নাম্বার সাবশেলে 12 + 1টা অরবিটাল থাকে। আবার প্রত্যেকটা অরবিটালে আমরা জানি 2টা করে ইলেকট্রন। সো মানে প্রত্যেকের জন্য এই যে s = ±½ সো টোটাল কয়টা ইলেকট্রন পাবা তুমি এল নাম্বার সাবশেলে? 2 × 12 + 1 না? ওকে, এই জিনিসটা কি ক্লিয়ার? যে এল নাম্বার সাবশেল, এই যে এল নাম্বার সাবশেল, তার ভিতর অরবিটাল থাকে -l থেকে l, মানে টোটাল অরবিটাল থাকে এতগুলা। তাহলে টোটাল ইলেকট্রন থাকে কয়টা? প্রত্যেকটা অরবিটালে আবার 2টা করে ইলেকট্রন। তো টোটাল ইলেকট্রন হচ্ছে 2 × 12 + 1। এখন এল এর ভ্যালু কত থেকে কত হবে বলছি? 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে স্টার্ট করে n-1 পর্যন্ত এটা যেতে পারে। সো আমার এরকম সবগুলোর জন্য সামেশন নিতে হবে। আমরা কিন্তু এখানেও তাই করছি, বাট এটা অনেক ম্যানুয়ালি করছি আর কি। সো আমরা এটাকে একটু স্মার্টলি করতে পারি এভাবে, টোটাল ইলেকট্রন হচ্ছে সামেশন অফ অল দিজ 2 × 12 + 1, where l এর ভ্যালু রেঞ্জেস ফ্রম 0 to n-1, সামেশন দিয়ে করলাম। এটা তোমাদের ওই যে ইনভেন্টিং ইন্টিগ্রালসও একটু দেখাইছিলাম এতদিনে, এটা একটু বোঝার কথা। সো এটাকে আমরা চাইলে এভাবে ভেঙে লিখতে পারি, যেটা হচ্ছে 4l + 2, অ্যান্ড এটাকে আবার 2টা আলাদা আলাদা পার্টিশন করে লেখা যায়। মানে সিম্পলি জাস্ট আমরা সিরিজের সামেশন নিচ্ছি আর কি। আচ্ছা, বলছিলাম যে কনস্ট্যান্ট টার্ম থাকলে সেটাকে বাইরে নিয়ে আসবা। সো কনস্ট্যান্টটা বাইরে, আর এখানেও এটা 2কে বাইরে নিয়ে আসতে পারো, এখানে থাকবে 1। আচ্ছা, এবার এইটার ভ্যালু কত হবে কেউ বলতে পারো? যে সামেশন অফ 1 ফ্রম l = 0 to n-1, এটা কত? আচ্ছা, এটা হচ্ছে n, কারণ কি দেখো, এটা বোঝায় কি যে তুমি কয়েকবার 1 অ্যাড করবা। সামেশন অফ সামথিং মানে সেটাকে কয়েকবার অ্যাড করা। সো তুমি এটাকে কয়েকবার অ্যাড করতেছো।
ঠিক আছে, কয়েকবার অ্যাড করতেছো, বাট কয়বার সেটা বলে দিচ্ছে। এল এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত হইতে যে কয়বার হয়। সো এল এর ভ্যালু 0 থেকে n-1 মানে কয়বার, এনটা না, 0 থেকে n-1 পর্যন্ত টোটাল কয়টা নাম্বার আছে, কয়টা ইন্টিজার নাম্বার আছে 0 থেকে n-1 পর্যন্ত, এনটা। সো তুমি আসলে n বার 1 অ্যাড করতেছো। হ্যাঁ মাহির বলো। কোনটা, এখানে এটা? ও টু না, এটা 4, সরি এটা 4। এবার দেখো তো বুঝছো কিনা, মানে ভাঙছি, জাস্ট এই প্লাস সাইন দিয়ে ভেঙে ফেলছি, মানে এটাকে সেপারেট করে লেখা যায়, বুঝতে পারছো? সো ওই আবার কনস্ট্যান্টটাকে বাইরে আনা যায়। সো 4 সামেশন অফ 0 to n-1 অফ এল প্লাস 2 সামেশন অফ 1, না এটা জাস্ট ওই যে প্লাস সাইনের বেসিসে তুমি ভাঙছো। দেখো এটাকে আবার লিখি, এই যে এই সাইনটার দুই পাশে যা আছে দুইটাকে আলাদা আলাদা করে লিখছো, দেন তুমি দুইটার উপরেই সামেশন অ্যাপ্লাই করছো। এবার ক্লিয়ার? এবার এই কনস্ট্যান্টগুলোকে আমি বাইরে আনতে পারবো, আবার এখানের কনস্ট্যান্টটাকে আমি বাইরে আনতে পারবো। সো এইটা আমি বুঝলাম যে এটা আসলে n বার 1 যোগ করার কথা বলতেছে। ওকে, সো এটা হচ্ছে সিম্পলি n, মানে এই ভ্যালুটা হচ্ছে n, n বার 1 যোগ করলে তো আসলে n আসে, এটা হচ্ছে n। আচ্ছা এবার এই টার্মটা দেখো, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি সাইডে, যে এল কে সাম করতে হবে, যেখানে এল এর ভ্যালু 0 থেকে n-1, মানে প্রথম এল এর ভ্যালু 0, দেন এল এর ভ্যালু 1, দেন এল এর ভ্যালু 2, দেন ডট 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 ডট, দেন এল এর ভ্যালু লাস্টে n-1। আচ্ছা 0 অ্যাড করা যে কথা, না করা একই কথা, তো এটা বাদ। এবার বলো তো এই সিরিজটার সাম কত? এটা 1 থেকে n-1 না, এখানে লাস্ট টার্ম তো n-1, সো এটা হচ্ছে এখানে n-1 ইন্টু n-1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। 1 থেকে n-1 পর্যন্ত সাম, সেটা হচ্ছে n-1 ইন্টু n-1 প্লাস 1 বাই 2, দ্যাট ইজ n ইন্টু n-1 বাই 2। সো এটাকে এখানে লিখবো। সো এখান থেকে কি থাকে, ও আচ্ছা এখানে 4 ছিল। হ্যাঁ বলো, এটা বলতে চাইছিলাম, এটা আমি বারবার 2 লিখতেছিলাম কেন জানি। আচ্ছা এটা 4, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। সো এখানে এটা থাকবে 2। সো এখান থেকে কি আসে দেখো, 2n² মাইনাস 2n প্লাস 2n। সো আমরা যদি ক্যান্সেল করে দেই এটা, তাহলে কি থাকে 2n²। সো এটা হচ্ছে একদম পারফেক্ট একটা প্রুফ যে এরকম কেসে মানে আমার অত ঝামেলা করা লাগলো না। তুমি যদি এই সামেশন জিনিসটার সাথে একবার হইতে পারো, তুমি যে কোনো সিরিজের সাম বের করতে পারবে। এটা আমরা যখন ডিফারেন্সিয়েশন পড়াবো তখন দেখব। হ্যাঁ মাহির বলো। কোনটা, এটা এটা? ও আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি ওই যে আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করলাম যে এল নাম্বার সাবশেলে কয়টা অরবিটাল থাকে, দ্যাট ইজ 12 প্লাস 1টা, আবার প্রত্যেকটা 2টা করে ইলেকট্রন। সো 2 ইন্টু 12 প্লাস 1টা ইলেকট্রন টোটাল প্রত্যেকটাই যেহেতু। সো এল নাম্বার সাবশেলে ইলেকট্রন থাকে 2, মানে এটা আমরা একটু দেখতে পারি যে যখন এল এর ভ্যালু 0 তখন সেখানে ইলেকট্রন হবে কি 2 ইন্টু 0 প্লাস 1, দ্যাট ইজ 2। যখন এল এর ভ্যালু 1 তখন ওই সাবশেলে টোটাল ইলেকট্রন থাকবে 2 ইন্টু 1 প্লাস 1, দ্যাট ইজ 3 ইন্টু 2 6। সো আমরা এই যে নাম্বারগুলো বের হচ্ছে একটা একটা এরকম, এল এর ভ্যালু যখন একদম লাস্টে n-1 পর্যন্ত যাবে, যেই অরবিটের জন্য আমরা বের করতে চাচ্ছি, সেই পর্যন্ত যেতে যেতে যেই নাম্বারগুলো আসবে মানে এরকম। আচ্ছা যদি সামেশন দিয়ে না বুঝো আমি আরেকভাবে বোঝাই, বাট এটা অন্যভাবে করা যায়, সামেশনটা বেশি সহজ যদিও। ও প্রথম লাইনটা, হ্যাঁ তাহলে এই যে দেখো এইখানে আমরা কি করতেছি, এই জিনিসগুলোকে আমরা অ্যাড করতেছি না। তো ওইটাকেই অ্যাকচুয়ালি যে জেনারেল ভার্সন লিখছি 2 ইন্টু 12 প্লাস 1
এরকম সবার সামেশন যেখানে এল এর ভ্যালু 0 থেকে স্টার্ট হয়ে n-1 পর্যন্ত যায়। ক্লিয়ার? হ্যাঁ হুম ও আচ্ছা, এই জায়গাটা তো বুঝছো। আচ্ছা এটা এরপর এই যে দুইটাকে ভাঙলাম, এটা বুঝছো? ভাঙাটা তো সিম্পলি জাস্ট আমি সামেশন সাইনের দুই সাইডে ভেঙে দিছি। ধরো সামেশন অফ এক্স প্লাস ওয়াই, এটা মানে হচ্ছে সামেশন অফ এক্স প্লাস সামেশন অফ ওয়াই, এটা বুঝতে পারছো? আর এখানে তো আগে একটা সামেশন সাইন ছিল, এরকমভাবে ছিল না? দেন এটাকে আমি ইভ্যালুয়েট করছি, এটাকে আমি ইভ্যালুয়েট করছি, দেন ভ্যালু বের করছি, ডান। ক্লিয়ার? তোমার কি এইটা বুঝতে প্রবলেম হচ্ছে যে কেন দুইটা সাম থাকলে আমি আলাদা করে লিখতে পারি? তাহলে তো এইটুক বাকিটুক তো ওকে। হুম কোথায় ওয়ান তো নাই। হ্যাঁ এল, হ্যাঁ এটার পরে যেটা হয়েছে দেখো, এটা বলতেছে যে সামেশন অফ এল ইজ ইকুয়াল টু 0 to n-1 অফ এল, মানে এরকম যত এল আছে সাম করো। সো এটা বলতে বোঝায় যে এল এর ভ্যালু প্রথমে 0 ছিল, সেইটার সাথে এল এর ভ্যালু এরপর 1, দেন এল এর ভ্যালু 2, দেন এল এর ভ্যালু 3, এরকম আমি এল এর ভ্যালু যখন n-1 হয়েছে সেই পর্যন্ত অ্যাড করছি। সামেশন অফ সামথিং মানে কি, সেটাকে কয়েকবার অ্যাড করা, বাট সেটার ভ্যালুটা আমি বলে দিছি যে ওইটা চেঞ্জিং 0 থেকে n-1 পর্যন্ত। দেন 0 প্লাস, যেটা 0কে বাদ দিয়ে দিতে পারি, ওইটা দরকার নেই। সো এখানে ওকে, সো এই হচ্ছে আমাদের একটা nth অরবিটে কেন 2n² ইলেকট্রন থাকে। এখন হ্যাঁ আফিয়া বলো। হ্যাঁ পার্থক্য আছে, কারণ ইন্টিগ্রেশনে তো সামেশন অফ, ধরো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এটা তো x²/2, বাট সামেশন অফ এক্স ফ্রম 1 to n এটা হচ্ছে n into n+1/2। তারপর সামেশন অফ x² সেটার হচ্ছে, মানে এটা হচ্ছে সিম্পলি সিরিজ, এটা ইন্টিগ্রেশনের মতো, বাট ফর্মুলা একটা, আইডিয়া সেম। ইন্টিগ্রেশনও অ্যাকচুয়ালি যোগ করে, বাট ফর্মুলা সেম না। ওইখানে তো তুমি ইন্টিজার নাম্বার অ্যাড করতেছো না, ওইখানে তো তুমি মাঝখানে যা আছে সব অ্যাড করতেছো, এর জন্য ফর্মুলাই চেঞ্জ হয়ে যায়, বাট আইডিয়া একই রকম। ওকে, আবার সব এক না, কিছু অনেক ডিফারেন্স আছে, বাট ইন্টিগ্রেশনটা আসছে অ্যাকচুয়ালি এই সামেশন থেকেই। আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে কেন এই সামেশনটা আমি দেখাইলাম, অ্যাডমিশন টেস্টে একবার এরকম কোশ্চেন আসছিল যে কোনো একটা প্যারালাল ইউনিভার্সে ধরো অ্যাটমের স্পিন হচ্ছে 3টা, তখন nth অরবিটে কয়টা ইলেকট্রন থাকবে। সো এই ম্যাথ করতে গিয়ে অ্যাকচুয়ালি অনেকেই ধরা খেয়ে গেছে, বাট যারা এই জিনিসটা বুঝে যে আসলে এই 2টা হচ্ছে সেই স্পিনের 2, জাস্ট এইখানে 2 এর জায়গায় 3 বসাই দিলেই তোমার নতুন ফর্মুলা চলে আসবে। আমি আরেকবার বলি, দেখো যদি ইলেকট্রনের স্পিন 3 হইতো, মানে 3টা হইতো, তখন 3টা স্পিন থাকতো, তখন এখানে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করতাম না, যে এক একটা অরবিটালে এখন 3টা করে ইলেকট্রন। ওকে, সো বাকিটুক তো সেম। আবার চাইলে আমি ধরো আমি যদি কোশ্চেন করি কখনো, তখন আমি আরও পেঁচাবো যে আমি বললাম ওইখানে সাবশেল 0 থেকে n-1 পর্যন্ত না, ওইখানে সাবশেল 0 থেকে n+2 পর্যন্ত থাকবে। আবার ওইখানে এক একটা অরবিটাল -l থেকে l না, ওইখানে এক একটা অরবিটাল মানে l সাবশেলে অরবিটাল থাকবে 1 থেকে l/2 পর্যন্ত। আমি যেভাবে ইচ্ছা পেঁচাইতে পারবো। তোমার যদি আইডিয়া ঠিক থাকে, তুমি এইখানে বসাই, এইখানে একটু ঘুরাইলে পেঁচাইলে তুমি পুরো জিনিসটা বের করতে পারবা। ওকে, সো আমি একটা ম্যাথ ওরকম বানাই দিব না, তোমরা এটা ট্রাই করো, ঠিক আছে? সো আজকে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি এই পর্যন্ত রাখি। আর আমাদের কোয়ালিটেটিভ কেমিস্ট্রি অ্যাকচুয়ালি ইলেকট্রনিক কনফিগারেশনটা এখনও বাকি রয়ে গেছে, আমি ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দেখাবো, আর কিছু কোশ্চেন সলভ করাতে হবে এখানে, ওইগুলো দেখাবো নেক্সট দিন, কালকে। আর হচ্ছে কালকে বা হয়তো পরের উইক। আর এরপর আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পোর্শনটা, সলিউবিলিটি প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট, কেপি কেসি, আর হচ্ছে
কেএসপি কেআইপি, তারপর সলভেন্ট এক্সট্রাকশন, আয়ন টেস্ট, এগুলোতে যাবো। ওইগুলো মানে এটা বলতে গেলে আরেকটা চ্যাপ্টার, ওইটা পুরো ডিফারেন্ট, মানে নতুন আরেকটা পোর্শন স্টার্ট করতে হবে। সো আজকে এই পর্যন্ত রাখি কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, আমরা এখন ম্যাথ স্টার্ট করি।